নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে আছে প্রত্যয়। এর আগে আপনারা পল্লব ঘোষের লেখা ডাঙ্গুলি সিরিজের দুটো গল্প শুনেছেন। প্রথম পর্ব ছিল ভান্ডারাটি গ্রামের ভয় এবং দ্বিতীয় পর্ব ছিল আধার রাতে বনের পথে। আজ আপনারা শুনবেন ডাঙ্গুলি সিরিজের তৃতীয় পর্ব, মোহনপুর গ্রামের মানুষ খেকো। যারা আগের গল্পগুলো শোনেননি বা মিস করে গেছেন তাদের কোনো চিন্তা নেই। এই ভিডিওর ডেসক্রিপশনেই দেখুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে গেলেই আপনারা পরপর 3টে গল্প পেয়ে যাবেন। ওপরে আই বাটনেও লিঙ্কটা দেওয়া থাকবে। বিজয়ের মায়ের ভূমিকায় প্রদীপ্তা, রাজুর মায়ের ভূমিকায় বর্ণালী, রাজুর চরিত্রে সৌরভধ্বনি সাহা, রাজুর বাবা ও গল্প পাঠে প্রত্যয়, আর মহিম চ্যাটার্জি, মনোহর এবং বিজয়ের চরিত্রে আমি সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে শুরু করছি। আপনারা কিন্তু ভিডিওটা হাইপ করে দেবেন। টলমলো পায়ে এগিয়ে চলে মনোহর। পেটে আজ বহুদিন বাদে বেশ ভালো মানের জল পড়েছে। মনটা বেশ কয়েকদিন ধরেই খারাপ ছিল। বউটা ঝগড়া করে 2 দিন হলো বাপের বাড়ি গিয়েছে। প্রথম দিনটা নিজের অহংকার বোধের কারণে একা একাই জেদ দেখিয়ে কাটিয়েছিল মনোহর। কিন্তু 24টা ঘন্টা যেতে না যেতেই বুঝতে পারে বিরহের জ্বালা। মনোহর তাই চলে গিয়েছিল নিজের বাল্যবন্ধু ভবেশের কাছে। বন্ধুর দুঃখ লাঘব করতে ভবেশ কিছুটা মদ্যপানের ব্যবস্থা করে। মনোহরকে সে একটা সময় বলেও ছিল যে গ্রাম থেকে পশ্চিমে মাইলখানেক গেলেই আনন্দ সভা বসে। রং বেরঙের পোশাকে নেচে ওঠে রমণীরা। সে চাইলে সেখানে 2 দণ্ড সময় কাটিয়ে আসতেই পারে। মনোহর ম্লান হেসে বলেছিল, ওরে হতভাগা, তোর সামনে ও মেয়ে মানুষকে 7 পাক ঘুরিয়ে 7 জন্মের দায়িত্ব নিয়েছি। তারপরেও তার সাথে ঝগড়া করেছি, গায়ে হাত তুলেছি। এসব 2 দিনে নষ্টামি করে সেই পাপের বোঝা আর আমি বাড়াতে পারবো না। থাক, 2 দিন কষ্ট হবে, ও রাগ কমলে ঠিক চলে আসবে। মনোহর খাওয়া সেরে বাড়ির পথে রওনা দেয়। ভবেশ তাকে বলেছিল রাতটা তার বাড়িতেই কাটিয়ে যেতে, কিন্তু মনোহর রাজি হয়নি। বিরহ কাতর পুরুষ দিনের শেষে একটু একাকী নিজের ঘরে বালিশে মুখ গুজে দুঃখ বিলাসী হতে চায়। ভবেশের গ্রাম আর মনোহরের গ্রামের মাঝে চাষের জমি আর বেশ খানিকটা ফাঁকা জায়গা জুড়ে বড় বড় পাথর আর ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ পড়ে। বেশ অনেকটাই বড় জায়গা। মনোহর ছোট থেকেই শুনে আসছে এখানে নাকি আগে জমিদার বাড়ি ছিল। কালের নিয়মে সেই বাড়ি ভেঙে গিয়েছে। জমিদারের বংশধররাও নাকি এখান থেকে পাকাপাকিভাবে বাস উঠিয়ে চলে গিয়েছে। তখন নাকি কি সব অভিশাপ টভিশাপ লেগেছিল। অনেক মানুষ মরেছিল, রীতিমতো রক্তগঙ্গা বয়েছিল এই মাটির উপর দিয়ে। মনোহরের অবশ্য এখন সেসব দিকে মন নেই। সে নিজের মনে এগিয়ে চলে নিজের বাড়ির দিকে। আড্ডা দিতে দিতে কখন যে রাত 10টা পেরিয়ে গেছে খেয়াল নেই তার। এত রাত গ্রামে ঘরে মাঝরাতের সমান। ঝিঁঝির ডাকও থেমে গিয়েছে। শ্মশান সম নিস্তব্ধতা বিরাজ করছে চারধারে।
সময়টা পুজোর আগের শেষ পূর্ণিমা, এরপরেই অমাবস্যা, আর পরে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া শুরু হবে। শুরু হয়ে যাবে পুজোর হুল্লোড়। তবে আজ যেন চাঁদের আলো শেষবারের মতো ম্লান করছে গোটা ধরিত্রী। কোলথালার মতো চাঁদটা একটু একটু করে উন্মোচিত হচ্ছে পাথরের টিলার মধ্যে থেকে। জ্যোৎস্নার আলো যেন পাথরের বুকে পড়ে ছটফট করছে, যেন মনোহরের বিরহ তাদেরও ছুঁয়ে ফেলেছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া যেন কোথা থেকে তীর বেগে ছুটে আসে। মনোহর একটু কেঁপে ওঠে। বাবা, হুট করে এত ঠান্ডা পড়ে গেল নাকি? সে নিজের মনেই বলে ওঠে। মনোহর কোমরের গামছাটাই খুলে গায়ে জড়ায়। গুনগুন করে গান তখনও হয়েই চলেছে। হাম্পি দেয় না। গান থেমে যায় মনোহরের। ডাকটা সেও শুনেছে, আর সেটা যাই হোক, ছোটখাটো কোনো কুকুর শিয়ালের হবে বলে তো মনে হয় না। বুকের ভেতর অবধি কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে ওই ডাক। জংলি কোনো জানোয়ারের নাকি? কিন্তু এখানেও জানোয়ার। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই আরও একবার ডাকটা কানে আসে তার। এবার খুব কাছ থেকে। ঠোক গেলে মনোহর। জন্তু জানোয়ার যাই হোক, এত রাতে তার উপর আক্রমণ করলে আত্মরক্ষার জন্য কিছুই তার কাছে নেই। গায়ের ক্ষমতা আছে, কিন্তু তাতে কি আর। চকিতে ঘুরে তাকায় মনোহর। পাথরের স্তূপগুলোর ওপর দিয়ে জ্যোৎস্নার আলো ভেদ করে কি একটা বড় শরীর যেন হাওয়ার গতিতে এদিক থেকে ওদিক লাফিয়ে চলে যায়। মনোহরের নেশার ঘোর তখন অনেকটাই কেটে গিয়েছে। সে বুঝতে পারে এত রাতে এখানে একা থাকা ঠিক নয়। লোক ডাকলেও কেউ শুনতে পাবে না। সে দ্রুত গতিতে পা চালায়। চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায় মনোহর। মনে হয় কেউ যেন ঠিক ছায়ার মতোই তার সাথে সাথেই এগিয়ে চলেছে। ধীরে ধীরে একটা চাপা গর্জন কানে আসতে থাকে তার, খুব কাছে। মনোহর পেছনে ঘুরে তাকায়। তার হৃদযন্ত্রের গতি প্রায় থামিয়ে দিয়ে ছোড়ার মতো ধারালো দাঁতের সারি বিশিষ্ট মুখ তার মুখের সামনে এসে গর্জন করে ওঠে। চিৎকার করে মাটিতে পড়ে যায় মনোহর। জন্তুটা অন্ধকারে একটা গরুর মতো তো হবেই, অনেকটা শিয়ালের মতো, না না কুকুরের মতো, না তার থেকেও ভয়ানক কিছু। দুই চোখ যেন আগুনের গোলা, মুখের কষবে টস টস করে লালা ঝরতে থাকে মনোহরের গায়ের উপর। মনোহর পিঠ ঘষতে ঘষতে পিছোতে থাকে। এর সাথে গায়ের জোর কেন, বোধহয় লাঠি নিয়েও পেরে ওঠা মনোহরের কম্য নয়। মনোহর উঠে পালাতে যাবে, হঠাৎ জন্তুটা কামড়ে ধরে মনোহরের পা, আর নৃশংস শিকারের মতো প্রচণ্ড একটানে সেটা হাঁটু থেকে ছিঁড়ে উপড়ে দেয়। মরণ যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে থাকে মনোহর। শিকারের আর্তনাদ যেন আরও পেয়ে বসে সেই জানোয়ার পিশাচকে। সে এক লাফে চেপে বসে মনোহরের বুকের ওপর আর কামড়ে ধরে তার টুটি। প্রচণ্ড আক্রোশে মনোহরের শরীরটা এদিক থেকে ওদিক ঝাঁকাতে থাকে। ঝাঁকুনির চোটে মনোহরের চিৎকার ক্রমেই বিকৃত গোঙানিতে পরিণত হয়। এই নিস্তব্ধ রাতের আকাশ, এই গোল চাঁদ সাক্ষী থাকে একটা নৃশংস শিকারের আর একটা পৈশাচিক হত্যালীলার। জ্যান্ত মনোহরের গলার নলি ছিঁড়ে হিড় করে বের করে আনে সেই জানোয়ার। তারপর সেটা পরম তৃপ্তিতে গলাদ্যকরণ করে
আকাশের দিকে মুখ তুলে তাকায় সে। ডেকে ওঠে আরও একবার। আজ তার রক্ত তৃষ্ণা মিটেছে। মনোহরের ক্ষতবিক্ষত বিকৃত লাশটা পড়ে থাকে মাঠের আলের ওপর। পরদিন সকালে লাশটা আবিষ্কার হতেই দু গ্রামের অর্ধেক লোক এসে ভিড় জমালো। মনোহরের বউকেও খবর পাঠানো হয়েছিল। মহিলা স্বামীর এমন পরিণতি দেখা মাত্রই সংজ্ঞা হারিয়েছেন। সে লাশ দেখলে দিন দুপুরে যে কারোর বুক কেঁপে উঠবে। একটা পা কেউ শরীর থেকে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। গোটা শরীরে নখের আঁচড়ের দাগ। গলার নলি এমনভাবে ছিন্ন ভিন্ন করেছে যে ধর থেকে মাথা প্রায় আলাদাই হয়ে গিয়েছে। সব থেকে ভয়ের যেটা, মনোহরের বিস্ফারিত দুই চোখ। মৃত্যু মুহূর্তের বিভীষিকা আর যন্ত্রণা সেই চোখে স্পষ্ট। এই কাজ যে কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় তার বলে দিতে হয় না। মাঠের আলের ওপর মাথা গুঁজে বসে থাকে মহিম চাটুজ্জে। ঠকঠক করে বাঁশের তৈরি লাঠিখানা ঠুকে বলতে থাকে, না না, ওই জমিদার বাড়ির অভিশাপ আবার ফিরে এসেছে। ও মানুষের স্বাদ পেয়েছে, সব মরবে এবার, সব। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। একটা রক্তাক্ত রাত যা এক লহমায় পাল্টে দিয়েছিল পুরো জমিদার বংশের ঐতিহ্য। ধ্বংস করে দিয়েছিল সব কিছু। কি হয়েছিল সেই রাতে, আর কিসেরই বা অভিশাপ যে এতদিন পরে ফিরে এসেছে? কিছুই হয়নি, যত সব গাঁজাখড়ি গাল গল্প। শোন, ওসব অভিশাপ টভিশাপ অলৌকিক জিনিস গল্পের বইতে মানায় রাজু, বাস্তবে নয়। দৃঢ় স্বরে বলল বিজয়। রাজুও দম্বার পাত্র নয়। সে বলল, তাহলে তুই কি বলতে যাস? মনোহর কাকার মৃত্যুর পিছনে কোনো মানুষ দায়ী? তাই শোন, কোনো রক্ত মাংসের মানুষের এত হিম্মত নেই যে গ্রামের ভেতর ঢুকে ওরকমভাবে লাশ ফেলতে পারে, তাও কিনা মনোহর কাকার মতো দিন আনা দিন খাওয়া লোককে। আর অভিশাপ না হয় তাও আমি মানলাম, কিন্তু এই জমিদার বাড়ির ভাঙা অংশ, ধ্বংসস্তূপ, এক রাতের মধ্যে গোটা একটা বংশ নির্বংশ হয়ে যাওয়া। অন্য কোনো কারণও তো হতে পারে। থামিয়ে দিয়ে বলে বিজয়, অত বছরের পুরনো ইতিহাস কেই বা জেনে বসে আছে? পুরনো দিনের কথা বাড়িয়ে চাড়িয়ে রটানো হয়েছে। এসবের পিছনে মানুষ রয়েছে, কোনো মানুষ খেকো নেকড়ে আছে। আছে বিজয়, ওই মানুষ খেকো এখনো আছে। আর ওটা কোনো জঙ্গলের সাধারণ নেকড়ে নয়, এটা তুই মানিস আর নাই মানিস। শোন, তন্ত্রমন্ত্রের ক্ষমতা বিষয়ে তোর কোনো ধারণাই নেই বিজয়। তোরা শহরের শিক্ষিত ছেলে, গ্রামের এসব গূঢ় রহস্যগুলোকে ফেলনা সংস্কার বলে হে হে করে উড়িয়ে দিস। শোন, যার সর্বনাশ হয় না কেবল সেই বোঝে। আমি চললাম, আর খাতাটা রেখে গেলাম, মনে করে ব্যাগে ঢুকিয়ে নিস। রাজু পিঠে ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বিজয়। এদের বোঝানো কখনোই সম্ভব নয়। সন্ধ্যায় নিজের ঘরে খোলা জানালার দিকে তাকিয়ে বসেছিল বিজয়। মায়ের ডাকে হুঁশ ফিরল। কিরে, অন্যদিন তো কলেজ থেকে এসে খাবার খাবার করে বাড়ি মাথায় তুলিস, তা আজ বুঝি খিদে টিদে নেই নাকি? সেই যে বিকেলে ঘরে এসে ঢুকলি। খাবারের বাটিটা টেবিলে রাখেন মা। বিজয় বলল, খিদে নেই, ভালো লাগছে না।
মা এসে একবার ছেলের মুখের দিকে তাকালেন, তারপর বললেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই না? বিজয় খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর ম্লান হেসে বলল, এই যে রাজু, গ্রাম থেকে এত কষ্ট করে উঠে এসে আজ শহরের নাম করা কলেজে বিজ্ঞান নিয়ে পড়ছে। এখনও ওর গ্রামের কী সব অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে আছে। আরে পড়াশোনাটা কি শুধুই বই মুখস্থ করে নাম্বার পাওয়া? যদি সত্যি সচেতনতাটা নিজের মধ্যে নাই এলো, তাহলে আর লাভটা কি? ওমা, কেন? কি হলো আবার? আরে ওই যে আগের দিন তোমাকে বললাম না, সেই নেকড়ের ঘটনাগুলো ওদের গ্রামে, ওটা নিয়েই রাজুর সাথে কথা হচ্ছিল। আমি বোঝালাম কত করে, বুঝলই না, রাগ করে গলাবাজি করে বেরিয়ে গেল। রাজুর কথা যে ভুল, তা তুই কিভাবে বলতে পারিস শুনি? বিজয় একবার ঘুরে তাকালো তার মায়ের দিকে, তারপর হেসে বলল, ও, তুমিও তো আবার এসবে বিশ্বাস করো? আমি তো ভুলেই গেছিলাম। প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয় বাবু। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা সাধারণ বুদ্ধিতে হয় না। তন্ত্র, মন্ত্র, অলৌকিকতা এসব একটা আলাদা জগৎ, যা সব সময় সবার চোখে ধরা দেয় না। তার মানে এই নয় যে সেটা অবাস্তব অলীক কল্পনা। আর সেই কল্পনার জোরেই তুমি আজ ওই মানধাত্তা আমলের মাদুলিখানা আমার গলায় পরিয়ে রেখেছ। ওটা আমার ঠাকুরদার বাবার অতি প্রিয় জিনিস, অতি জাগ্রত। উনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন এই মাদুলি বংশ পরম্পরায় সাথে রাখতে। সংসারে বিপদ আপদ আসে না। ও মাদুলি মন্ত্রপুত বাবু, সাধারণ কিছু নয়। উনি জীবনের একটা বড় সময় নিজের সংসার সুখ সব ছেড়েছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের কল্যাণের জন্য। উনার রক্ত রয়েছে তোর শরীরে। তুই ভরচাজ বাড়ির বংশধর সোনা, তুই না? বিজয় এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মাদুলি না হোক, বংশ পরম্পরায় এই অন্ধবিশ্বাস ঠিক টিকে আছে। দেখো মা, আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করি, আমার বয়োজ্যেষ্ঠ, সব মানছি, কিন্তু ওনার ওই তান্ত্রিক প্রবৃত্তি আমার ওই কোনো কালেই ভালো লাগেনি, পছন্দ হয়নি। শুধু তোমার কথা ভেবে এই মাদুলি আমি এখনও পড়ে আছি, না হলে এর প্রতি আমার কোনো মায়া দয়া নেই। এসব তন্ত্রমন্ত্র আমি ঘেন্না করি একেবারে। রাজু আর বিজয় একসাথে একই কলেজে পড়ত। রাজুর বাড়ি মোহনপুরে। সে গ্রামের ছেলে, কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে শহরে এসেছে উচ্চ শিক্ষার জন্য। বিজয় শহরের ছেলে। ওদের দুজনের বন্ধুত্ব এতটা গভীর হওয়ার পেছনেও অবশ্য একটা ঘটনা ছিল। এক বৃষ্টির রাতে টিউশন থেকে মেসে ফিরতে গিয়ে জ্বরের ঘোরে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় রাজু। পথে কেউ ছিল না তাকে বাঁচাবার জন্য। দেবদূতের মতো সেখানে উদয় হয় বিজয়। একাই রাজুকে কাঁধে করে নিয়ে নিজের বাড়িতে যায়। তারপর সেখানেই বিজয় ও তার বাবা মা ডাক্তার দেখিয়ে অনেক যত্ন করে রাজুকে সুস্থ করে তোলে। সেই থেকেই দুজনের বন্ধুত্ব। আজ 3 বছর হতে চলল ওরা একসাথে পড়ছে। কখনো কোনো বিষয় খুব একটা কিছু মনোমালিন্য হয়নি, কিন্তু আজ হয়েছে। রাজুর তরফ থেকে না হলেও বিজয়ের হয়েছে। সেটা বুঝতে পারে রাজু। রাজু জানে বিজয় জেদি একগুঁয়ে স্বভাবের। ছেলেটা নিখাদ নিপাট ভালো, কিন্তু যেটাও একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর যেটাও ঠিক বলে বিশ্বাস করে, স্বয়ং ঈশ্বর এলেও ওকে সেই রাস্তা থেকে সরাতে পারবেন না। ক্লাসে বিজয় এক কোণায় বসেছিল একটা বইতে মুখ গুঁজে। অভিমানের বরফ গলাতে রাজু পেছন থেকে এসে
তার পিঠে একটা চাপড় দিয়ে বলল, হ্যাঁ? কিরে ভাই, কি খবর? বিজয় একটু যেন থতমত খেয়ে গেল। তারপর ব্যস্ত হয়ে বইটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে বলল, কই কি কিছু না তো, কিছু খবর না। রাজু ব্যাপারটা লক্ষ্য করল। বিজয় যেন কিছু একটা লুকোচ্ছে তার থেকে। সে অবশ্য সেটাই মন না দিয়ে বলল, কিরে, রাগ করেছিস? আরে কালকে ওভাবে বললাম বলে। বিজয় ভট্টাচার্য সব ছোটোখাটো ব্যাপারে রাগ করে না। রাজু আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ক্লাসে স্যার চলে আসায় সে কিছু না বলেই চলে আসলো। তবে বিজয়ের কাছ থেকে আসার আগে একটা জিনিস অবশ্য চোখে পড়ল তার। বিজয়ের ব্যাগের চেনটা খোলা, আর সেখান থেকে সেই বইটার কিছু অংশ দেখা যাচ্ছে। রাজু স্পষ্ট দেখতে পেল বইয়ের মলাটে বাংলা হরফে মোটা মোটা করে লেখা কালত্রম। বিছানায় ব্যাগটা রেখে চেয়ারে ধপ করে বসে পড়ে বিজয়। নিজে নিজেই একটা অদ্ভুত অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়েছে সে। অলৌকিক অতিলৌকিক তন্ত্রমন্ত্র এসবকে সে যতই অমান্য করতে চায়, ততই এগুলোর প্রতি সে আরও বেশি করে আকৃষ্ট হয়ে পড়ে। একটা অপ্রতিরোধ্য আকর্ষণ কাজ করে তার মধ্যে। বিজয় লক্ষ্য করেছে এ আকর্ষণ তার জন্মগত। হঠাৎই তার মনে হয় তার মায়ের ঠাকুরদার বাবার কথা। সেই রক্ত বইছে তার গায়ে। গলায় ঝোলানো মাদুলিটা যেন আপনা হতেই আরো চেপে বসে তার গলায়। নিজের ওপর খুব রাগ হয় বিজয়ের, নিজের বংশ পরিচয়ের ওপর। নিজের মাথার চুল খামচে ধরে রাগে চিৎকার করে ওঠে বিজয়। একটা হালকা নীলচে আলো, একটু একটু সাদা সাদা তুলোর মতো ধোঁয়া, একটা আবছা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। বিজয় চিনতে পারছে তাকে। এনার ছবি দেখেছে সে বহুবার। তার যাবতীয় অস্বস্তির কারণ এই মানুষটা। একটা ম্লান হাসির শব্দ ভেসে আসে। সেই মানুষটার না, ঠিক যেন জগতের ওপার থেকে আসছে। সেই হাসির শব্দ যেন অম্ল প্রশমুখারের মতোই প্রশমিত করতে থাকে বিজয়ের মনে আজন্ম জমে থাকা রাগের বিষ বাষ্পকে। বিজয়, জগৎটা চার দেওয়ালের মধ্যে নেই, তার বাইরেও অনেক কিছু আছে। আমার কর্তব্য আমি করেছি। সত্যের জন্য লড়তে মিথ্যের আশ্রয় নিয়েছি। তবে জগতের কল্যাণ কখনো আমার মাথা থেকে মুছে যায়নি। আমার রক্ত তোর শিরায় বইছে। মানুষকে ভালোবেসে দেখ, মানুষের কল্যাণে নিজেকে ঢেলে দিয়ে দেখ, ওটাই সব থেকে বড় তন্ত্র, ওটাই জীবনের আশীর্বাদ। অন্ধকার আকাশে জ্যোৎস্নার স্বরূপ হিসেবে গোল চাঁদের উপস্থিতি। নিস্তব্ধ নিদ্রাচ্ছন্ন গোটা গ্রাম। ঘুম নেই, কেবল
নিশাচর শিকারীদের, যারা শিকারের সন্ধানে হেতাউতা অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। হয় মারো নয়তো মরো, এটাই যে দুনিয়ার ধ্রুব সত্য। প্রাচীন তত্ত্বের প্রমাণ রক্ত ঝরানো অভিশাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ইট পাথরের ভগ্নস্তূপ। অন্ধকারের কোটরের মধ্যে ধকধক করে চলতে থাকা আগুনের গোলার মতো দুটো চোখ। একটা গাঢ় কালো অন্ধকার যেন পাতাল ফুঁড়ে উঠে আসছে সভ্য সমাজকে ধ্বংস করবে বলে। স্বীয় ক্ষমতা বলে বলিয়ান মূর্তিমান শয়তান। একটা বুক কাঁপানো রক্ত পিপাসু গর্জন আর হাড় হিম করা পাশবিক চিৎকার। আসছে, সে আসছে। বিছানায় ধর্মর করে উঠে বসে বিজয়। এতক্ষণ কি তাহলে সে স্বপ্ন দেখছিল? দীর্ঘশ্বাস ফেলে সে। গোটা গায়ে মুখে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে ঢকঢক করে জল খায় সে। খোলা জানালার সামনে এসে দাঁড়ায়। আকাশে একাদশীর ফালি চাঁদ। জ্যোৎস্নাটা যতটা ভালো, হয়তো কারোর জন্য ততটাই খারাপ। কেন? বিজয়কে তো জানতেই হবে। পরদিন সকালে ক্লাসে গিয়ে বিজয় দেখে বেঞ্চের এক কোণায় বসে রাজু জানালার বাইরে তাকিয়ে। চোখে মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। বিজয় পাশে গিয়ে বসে। কিরে, কিছু হয়েছে নাকি? রাজু যেন একটা ঘোরের মধ্যে ছিল। হুঁশ ফিরে পেয়ে বলল, কে তুই? বল। বিজয় মুখ নামিয়ে আবার বলল, আরে বলছি, কিছু হয়েছে নাকি মনমরা? রাজু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, মানে মা খবর পাঠিয়েছে। বাবার শরীরটা খুব খারাপ, খুব জ্বর। বলতে পারিস একদম বিছানা নিয়েছে। বাড়িতে একটাও লোক নেই। একবার যেতে পারলে ভালো হতো। হ্যাঁ, যা, কলেজে ছুটি নিয়ে চলে যা। এ সময় কাকু কাকিমার তোকে দরকার। যেতে তো চাই, কিন্তু কিন্তু কি? মায়ের চিন্তা হচ্ছে। একই গ্রামের এরকম অবস্থা, এই নিয়ে 3-3টে খুন হয়ে গিয়েছে, কোনো কুল কিনারা হয়নি। এই অবস্থা। বিজয় খানিক চুপ করে রইল। রাজু কপালে হাত রেখে মাথা নিচু করল। তারপর একসময় কাঁদো কাঁদো গলায় বলল, বাবা মাকে নিয়ে সবসময় একটা চিন্তায় থাকি। না জানি কোন অভিশাপের মুখে পড়েছি আমরা। কি দোষ ছিল আমাদের, বুঝলি ভাই? এখানে থাকতে আর এতটুকুও শান্তি পাই না। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওদের যেন কিছু না হয়, ওরা যেন ভালো থাকে সবাই। কি করব বুঝতে পারছি না, বড্ড অসহায় লাগছে রে। বন্ধুর কাঁধে হাত রাখে বিজয়। কিচ্ছু ভাবতে হবে না, চল ব্যাগপত্র গুছিয়ে নে, আমিও যাব তোর সাথে। রাজু ঘুরে তাকায়। তুই যাবি? না না ভাই, দেখ, অন্য যে কোনো দিন হলে আমি নিজে তোকে নিয়ে যেতাম, কিন্তু এখন ওই বিপদের মধ্যে তোকে আমি কি করে নিয়ে যাব বলতো? ঈশ্বর না করুক তোর কিছু একটা হয়ে গেলে আমি মরেও নিজেকে ক্ষমা করতে পারবো না। তোকে কিচ্ছু করতে হবে না, যা করার ঈশ্বর নিজেই করবেন। এক বছরে তুই একবারও আমাকে তোর বাড়ি নিয়ে যাসনি। সে ভূত প্রেত দৈত্য দানব যাই থাকে থাকুক, আমি মোহনপুর যাব মানে যাবই। তুই জানিস আমার জেদ। রাজু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বিজয়ের দিকে।
ট্রেন এসে যখন মোহনপুর স্টেশনে দাঁড়ালো, বেলা প্রায় 12:30। সূর্যদেব মাথার ঠিক ওপরে। রুমালে মুখ মুছে বিজয় বলল, বাপরে বাপ, ভাই পুজো আসতে চললো, এদিকে এখনো গরমের শেষ নেই। ট্রেনটা হর্ন বাজিয়ে হুশ করে বেরিয়ে যেতে রাজু ব্যাগটা কাঁধে তুলে বলল, ওটাই ভাই, তোর একটু কষ্ট হবে। গ্রামগঞ্জ এলাকা, অর্ধেক বাড়িতেই এখনো বিদ্যুৎ ঢোকেনি, তাই আবার এই পচা ভাদ্রের গরম। স্টেশন থেকে বেরিয়েই গরুর গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে বসল ওরা। গাড়ির চালক রাজুর পরিচিত। এতদিন পর তাকে দেখতে পেয়ে বেশ করে গাঁয়ের দুঃখের খবর শোনালে। এই দিনের বেলাতেও গোটা গ্রাম যেন শ্মশান হয়ে গিয়েছে। নিতান্ত কাজ ছাড়া লোকজন খুব একটা বেরোয় না। বিজয় বুঝল, ঘটনার কারণ যাই হোক না কেন, সেটার প্রভাব যে এখানকার লোকের উপর ভালো মতোই পড়েছে তাতে সন্দেহ নেই। রাজুর গ্রাম, তার বাড়ি এই প্রথম দেখল বিজয়। সত্যি এরকম একটা জায়গা থেকে যে রাজু উঠে এসে পড়াশোনা করে বড় হয়েছে, এটা মুখের কথা না। আজকালকার শহরের ছেলেমেয়েরা তো কত খুচকার জিনিস নিয়ে বাবা মায়ের কাছে অভিযোগ করতেই ব্যস্ত, আর সেখানে রাজু রাজু, হ্যাটস অফ টু ইউ। নিজের মনেই বলল বিজয়। একচালা ঘরের ভেতর 3 জনের সংসার, রাজু, ওর মা আর বাবা। বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা ঘিরে একটা ছোট বাগান করা। একটা ভ্যান রিক্সাও রাখা আছে, বোধহয় ওটাই কাকুর উপার্জনের উপায়। বিজয়কে দেখে রাজুর মা যতটা না খুশি হলেন, তার থেকেও বেশি চিন্তিত হলেন গ্রামের এই অবস্থা নিয়ে। রাজুকে আলাদা সরিয়ে নিয়ে গিয়ে বললেন, বাবা শোন, বিজয়কে এনেছিস, খুব ভালো করেছিস। তোর এত ভালো বন্ধু বিপদে তোর সাথে থেকেছে, কিন্তু বাবা ওর কিছু হবে না তো? এই তো পাড়া গায়ের অবস্থা, আর তাছাড়া ওর এখানে কোনো অসুবিধে হবে না তো রে? বিজয় নিজে এসেই পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, মায়ের ঘরে থাকতে ছেলের আবার অসুবিধে কি কাকিমা? বন্ধুর সাথে ঠিক থেকে যাব। ওই শহরের ভিড়ভাড়টা প্যাচপ্যাচানি আর ভালো লাগে না। আর রইল বাকি গাঁয়ের সমস্যা, তার জন্য তো স্বয়ং ঈশ্বর আছেন। কি তাই তো রাজু? ঘরের ভেতর একটা আধ ময়লা চাদর গায়ে শুয়ে রাজুর বাবা। ঘরটা একবার চোখ বুলিয়ে দেখে নিল বিজয়। অনেক কষ্ট করে পাকা ঘর বানিয়েছেন ভদ্রলোক, তাও এখন অভাব অনটন অযত্নে জায়গায় জায়গায় পলিস্তারা খসে ইট বেরিয়ে এসেছে। ভদ্রলোক একটা খাটিয়ার উপর শুয়ে আধবোজা চোখে রাজুদের দেখতে পেয়ে হাত নেড়ে ডাকলেন, রাজু, এদিকে আয় বাবা। ওনার কথার মধ্যে শারীরিক দুর্বলতা স্পষ্ট। আজ 3 দিন ধরে ওনার জ্বর। রাজু কাছে গিয়ে বসল। বাবা, আর কোনো কষ্ট হবে না, এই তো আমি এসে গেছি। রাজুর মা ওনার কাছে এসে বিজয়কে দেখিয়ে বললেন, এই দেখো বাবুর সেই বন্ধু বিজয়, যার কথা ও খুব বলে। বিজয় এসে ওনার খাটিয়ার নিচে হাঁটু গেড়ে বসে বলল, আপনি ভালো হয়ে যাবেন কাকু, এই তো আমরা এসে গেছি। ভদ্রলোক কিছু বললেন না, কেবল ওনার চোখের কোণ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। কাঁপা কাঁপা হাতে বিজয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বিজয় ওনার হাত চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। মনে হলো উনি যেন এই কথায় অনেকটা শান্তি পেলেন। পাথরের টিলার উপর পা রেখে আড়মোড়া ভেঙে বিজয় বলল, আহা রাজু ভাই, এ তো বন্ধুদের সাথে বেশ আড্ডা দেওয়ার দারুণ জায়গা রে ভাই। রাজু নিচেই দাঁড়িয়েছিল।
সেখান থেকে বলল, ব্যাপারটা যতটা সহজে নিচ্ছিস ততটাও সহজ নয় কিন্তু। বিজয় এক লাফে নিচে নামল, একটু দাঁড়াতো। বলে এক ছুটে বড় টিলাটার পিছন দিকে গেল। একটু পরেই নিজের নামটা বিজয়ের মুখে শুনতে পেয়ে রাজুও সেই পথে পা বাড়ালো। রাজু দেখে পাথরের নিচে একটা খুপচি মতো জায়গায় বসে মাটিতে একটা গর্তের দিকে তাকিয়ে আছে। বিজয় বলল, আচ্ছা, এসব ধ্বংসাবশেষ কিসের বলছিলি জানো? বাবার মুখে শোনা। অনেক আগে নাকি এখানে বড় জমিদার বাড়ি ছিল। কি এক অভিশাপে রাতারাতি গোটা জমিদার বাড়ি শ্মশানপুরীতে পরিণত হয়। সে অবশ্য অনেক আগের কথা। অনেকে বলে এখানে নাকি মাটি খুঁড়লে এখনো মানুষের হাড়গোড় পাওয়া যায়। মানুষের হাড়গোড় পাওয়া যায় কিনা জানি না, তবে জ্যান্ত মানুষ পাওয়া যেতে পারে। এই দেখ। বিজয় মাঠের মধ্যে জিনিসটা এনে রাজুকে দেখালো। রাজু সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, পোড়া ছাই। বিজয় মাথা নাড়ল। শুধু পোড়া নয়, সদ্য পোড়া। ভূতে নিশ্চয়ই রান্না করে। সমস্যাটা অন্য জায়গায় যে হে, ওটা খুঁজে বের করলে সব রহস্যের সমাধান হবে। রাজু তাড়া দেয়। আচ্ছা ঠিক আছে, এখন চল। ওদিকে আকাশ লাল হয়েছে, এখনই সন্ধ্যা হবে। জায়গাটা ভালো নয়। শুধু তোর কথায় বাড়িতে না বলে লুকিয়ে এখানে এসেছি। এবার ঘরে চল, না হলে মা কিন্তু চিন্তা করবে। কেন রে, ভয় লাগছে নাকি? বিজয়, সাহস ভালো, দুঃসাহস ভালো না। তুই থাক, আমি চললাম। আরে রাজু, দাঁড়া দাঁড়া, আসছি। রাজুরা আসার পর থেকেই রাজুর বাবার শরীর একটু একটু করে ভালো হতে শুরু করে। আজ দুদিন হলো উনি বিছানা ছেড়ে একটু উঠে বসেছেন। কখনো কখনো বাইরেটা বের হচ্ছেন। বয়সোচিত দুর্বলতা অবশ্যই একটা আছে। বিজয় এই দুদিন রাজুর সাথে মোটামুটি গোটা গ্রাম ঘুরেছে। রাজুকে অনেকবার বলেওছে রাতে ওই ভাঙা জমিদার বাড়ির কাছে যাওয়ার কথা, কিন্তু রাজু রাজি হয়নি। তাকে একা যেতেও দিতে চায়নি। সমস্যার থেকে পিঠ বাঁচিয়ে পালালে কখনোই সমস্যার সমাধান করা যায় না। বিজয় বলতে থাকে। বাইরে চতুর্দশীর প্রায় গোলাকৃতির চাঁদের দিকে তাকিয়ে থাকে রাজু। মাঝে মাঝে হালকা উড়ো মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে সেটা। রাজু বলল, সব সমস্যার মোকাবিলা করা মানুষের কমন নয় রে। তাই বলে হাত গুটিয়ে বসে থাকবি? পরপর 3টে জীবন চলে গেল। পরপর 3টে জীবন। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার দেখ, 3জনই মরেছে পূর্ণিমার রাতে। কালকেও পূর্ণিমা। না জানি কার সর্বনাশ কাল হতে চলেছে। তার মানে বলছিস তোদের গাঁয়ের ভূত বাবাজি পূর্ণিমার রাতেই কেবল উদয় হন? তাহলে তো কাল যেতেই হচ্ছে। দেখ বিজয়, সব বিষয় ঠাট্টা না। দরজায় দুমদাম ঠোকার শব্দ। বাইরে থেকে রাজুর মায়ের কান্না ভেজা গলার শব্দ আসছে। ওরা তাড়াতাড়ি দরজা খোলে। মুখের আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন মহিলা। বাবারে, তোরা একবার চল, দেখ লোকটা কেমন করছে। রুদ্ধশ্বাসে ওরা ছুটে যায় রাজুর বাবার ঘরের দিকে। খাটিয়ার ওপর শুয়ে প্রায় অচৈতন্য অবস্থায় গোঁ গোঁ করছেন ভদ্রলোক। রাজু চেপে ধরে বাবার হাত। বাবা, বাবা, কোথায় কষ্ট হচ্ছে বলো, বলো। এই তো আমি এখানে। রাজুর বাবা অস্ফুট স্বরে কি বললেন বোঝা গেল না, তবে হাতের ইশারায় উনি বুঝিয়ে দিলেন ওনার বুকে কষ্ট হচ্ছে। রাজু বুকে হালকা করে মালিশ করতে থাকে। কিচ্ছু হবে না বাবা, এই তো আমি আছি। বিজয় বলল, কাকু তো কিছুক্ষণ আগেই আমাদের সাথে বসে খেলেন। তাহলে? জানি না রে বাবা, শোবার কিছুক্ষণ পর দেখলাম ওনার গা গরম। ভাবলাম বুঝি জ্বর এসেছে, একটু জলপট্টিও কপালে দিলাম। তার সাথে সাথেই শুরু হলো এই বিপত্তি। শুরুতে তো একেবারে কাটা পাঠার মতো ছটফট করছিল গো।
বিজয় গায়ে হাত দিয়ে দেখে সত্যি গা খুব গরম। হঠাৎ জ্বরের ঘোরে রক্তচাপজনিত সমস্যা হতে পারে। বিজয় বলল, দেরি করা ঠিক হবে না। এখানে ডাক্তারের বাড়ি কোথায়? রাজুর মা বললেন, ডাক্তার সে তো পাশের গায়ে, কিন্তু এত রাতে সে সময় যাই হোক, রোগীর জন্য ডাক্তারকে আসতেই হবে। রাজু ব্যস্ত হয়ে ওঠে। বিজয় ভাই, তুই একটু বাবা মার কাছে থাক ভাই, আমি ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনছি। রাজুর মা তাকে বাধা দেয়। দাঁড়া বাবা, শোন, একা যাস না, আশেপাশের বাড়িতে খবর দি। রাজু বেরিয়ে যাচ্ছিল। মায়ের কথা শুনে চৌকাঠে দাঁড়িয়ে বলল, এইসব পাড়াপড়শির ভরসায় থাকতে গেলে হবে না মা, আগে ডাক্তার ডাকাটা দরকার। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, বিজয় বাবাকে একটু দেখ ভাই। রুদ্ধশ্বাসে বেরিয়ে যায় রাজু। বিপদের মুখে পড়ে সে একবারও ভাবে না যে সে কোন জমের দুয়ার অতিক্রম করতে চলেছে এই চতুর্দশীর রাতে। এদিকে রাজু বেরোনোর কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, সাথে বাইরে হালকা মেঘের কুরু কুরু শব্দ। বিজয়রা প্রাথমিক চিকিৎসা যতটুকু সম্ভব করতে থাকে। ক্রমশ রাজুর বাবার মধ্যে একটা হাঁপানি ভাব দেখা যায়। রাজুর মা কেঁদে ফেলল। ওগো ওগো, কি হবে গো? ওগো, তুমি একটু শান্ত হও, শান্ত হও। কাকিমা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। কাকুর এখন আমাদের প্রয়োজন। রাজু তো গেছে, ঠিক ডাক্তার নিয়ে ফিরে আসবে। বিজয়ের মুখের কথা শেষ হতে না হতেই বাইরে অনেকটা দূর থেকে বৃষ্টির শব্দ ভেদ করে একটা ডাক ভেসে আসে। বুকের রক্ত হিম করে দেওয়ার ক্ষমতা রাখে সেই ডাক। বিজয় শুনল এই প্রথম। তবে রাজুর বাবা মা আগে শুনেছে। তাঁরা জানেন এই ডাকের পরিণতি কতটা ভয়ানক। সে জেগে উঠেছে রাতের আঁধারে তার শিকার ধরবার নেশায়। হাউ হাউ করে বিজয়কে ধরে কেঁদে ওঠে রাজুর মা। আমার ছেলেটার কি হবে গো? হায় ভগবান, ওকে শেষ করে দেবে গো, ওকে শেষ করে দেবে। শিয়রে সংকট। বিজয় নিজেকে যতটা সম্ভব প্রস্তুত করে আসন্ন বিপদের মোকাবিলা করার জন্য। রাজু বাইরে আছে এবং কোনো সন্দেহ নেই সেই ওই পথ দিয়েই যাবে। বিপদ শরীরী বা অশরীরী যাই হোক, সেটা বিপদই। রাজুর মায়ের হাত দু হাতে চেপে ধরে বিজয়। আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে রাজুর এতটুকুও ক্ষতি হবে না। উঠে দাঁড়ায় বিজয়, একটা লম্বা নিঃশ্বাস নেয়, তারপর রুদ্ধশ্বাসে বেরিয়ে যায় ঘর থেকে। বৃষ্টি খুব জোর হচ্ছে না ঠিকই, তবে রাজুর সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে। একেই অন্ধকার, তার উপর আবার কর্দমাক্ত মেঠো পথ। রাজুর সঙ্গে টর্চ লাইটটা মানেনি। চলার মাঝে থমকে দাঁড়ায় রাজু। অদূরে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, যেন এক ঘুমন্ত দৈত্য, অথবা ঘাপটি মেরে পড়ে আছে রাজুর অপেক্ষাতেই। ডাকটা রাজুও শুনতে পেয়েছে। সে টের পায় তার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, কিন্তু ওদিকে মৃত্যুশয্যায় শুয়ে তার বাবা। বাবাকে সে হারাতে পারবে না। যা থাকে কপালে, রাজু এগিয়ে চলে সাইকেল নিয়ে। সে ভেবেই ছিল যতটা দ্রুত পারা যায় জায়গাটা অতিক্রম করার, কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা হয় না। পথের মাঝামাঝি এসে রাজু থমকে দাঁড়ালো।
হঠাৎ তার সাইকেলের ভার যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। রাজু প্রচণ্ড শক্তিতে প্যাডেল ঘোরাতে থাকে, কিন্তু গাড়ির চাকা গড়ায় না। রাজু ধীরে ধীরে নিজের সবটা জোর লাগিয়ে দেয়। এদিকে বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, পাল্লা দিয়ে বেড়েছে রাজুর মনের ভয়। এ কি তবে সর্বনাশের শুরু? সাইকেল থেকে নেমে রাজু দু হাতে হ্যান্ডেল ধরে টানতে যাবে, হঠাৎ একটা পৈশাচিক হাসির শব্দ তার কানে আসতে থাকে। খুব কাছেই কেউ যেন হাসছে। তার এই অবস্থা দেখে অন্ধকারে ভর দিয়ে ঠিক যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারে ভর দিয়ে। রাজু ঢোক গেলে তার অবস্থা এখন ফাঁদে পড়া শিকারের থেকেও শোচনীয়। তবে কি মৃত্যু আসন্ন? রাজু কি করবে বুঝতে পারে না। সে আস্তে আস্তে পেছন ঘুরে তাকায়। একটা বিকট মূর্তি তার একদম পেছনে এক হাতে চেপে ধরেছে তার সাইকেলের পেছনটা। এ আর যাই হোক কোনো মানুষ তো হতে পারে না। তার অগ্নিকুণ্ডের মতো দুই চোখ রাজুর দিকেই নিবদ্ধ। এরপরের ঘটনাগুলো এতটাই দ্রুত আর অনভিপ্রেত ছিল যে রাজু তার স্বপ্নেও ভাবতে পারে না। মূর্তিটার হাতের এক চড়ে রাজু সাইকেল ছেড়ে ছিটকে পড়ে রাস্তার জলকাদায়। রাজুর চোখের সামনে সেই দানবাকার মানব মূর্তি ধীরে ধীরে পরিণত হয় একটি লোমশ কালো নেকড়েতে। বর্ষণশিলা আকাশের দিকে মুখ করে সেই নেকড়ে মানব ডেকে ওঠে আরও একবার। রাজুর সারা শরীর ততক্ষণে অবশ হয়ে এসেছে। তার ধারালো দাঁতের শাড়ি রাতের আঁধারে যেন চকচক করে ওঠে একটা জলজ্যান্ত মানুষকে দেখে। সেই নেকড়ে এবার রাজুর উপর লাফাতে উদ্যত হয়। আচমকা কালো মতো কি একটা জিনিস অন্ধকার ভেদ করে এসে যেন ঝাঁপিয়ে পড়ে নেকড়ে মানবের ওপর। সাথে সাথে একটা প্রবল শব্দ, দুজনে ছিটকে পড়ে জলকাদায়। নেকড়ে মানবের চিৎকারে হুঁশ ফেরে রাজু। কে লড়ছে ওই মূর্তিমান পিশাচের সাথে? বিজয়! গলা শুনে বুঝতে পারে রাজু। নেকড়েটাকে মাটিতে ফেলে বিজয় চড়ে বসে তার বুকের ওপর। তারপর দু হাতে চেপে ধরে তার টুটি। ধীরে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে ওঠে এক অলৌকিক অসম যুদ্ধে। বিজয় মানুষ, তার সাহস আছে, কিন্তু ওই পিশাচের সাথে সে পেরে উঠবে কেন? নেকড়ে বিকট গর্জন করে পাল্টি মারে বিজয়কে। তারপর এক হাতে হিড় হিড় করে বিজয়ের পা ধরে টেনে তাকে আছাড় মারে কাদার উপর। বিজয় যন্ত্রণায় চিৎকার করে ওঠে। রাজু বুঝতে পারে তার বন্ধুর বিপদ। ছুটে যায় সে, বিজয়কে বাঁচাতেই হবে। অন্ধকার আকাশের বুক ছিঁড়ে বিদ্যুতের রেখা ছুটে যায় এদিক থেকে ওদিক। মেঘের গর্জনের সাথে পাল্লা দিয়ে ডেকে ওঠে নেকড়ে মানব। এবার শিকারকে খতম করার পালা। বিধ্বস্ত বিজয়ের শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। ধারালো দাঁতের শাড়ি চেপে ধরতে যাবে তার টুটি। হঠাৎ একটা প্রবল আলোক বিচ্ছুরণ। চোখ ধাঁধানো এক আলোক ছটা বেরিয়ে আসে বিজয়ের বুকের কাছ থেকে। এমন অলৌকিক, অনভিপ্রেত, অপ্রত্যাশিত ঘটনা বোধহয় বাস্তবে প্রায় অসম্ভব। নরভোগ পিশাচও বোধহয় এই হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। যেন এক দৈবিক শক্তি প্রবল ধাক্কায় ছিটকে ফেলে নেকড়ে মানবকে। উঠে হাঁপাতে থাকে বিজয়। তার সারা শরীর কীরকম যেন আলোক দ্যুতিতে ভরে উঠেছে। তার নিজের ওপর যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে আর বিজয় নয়, সে এক অজানা কোনো শক্তি। বিজয় লক্ষ্য করে মুক্তার মতো চকচক করছে তার গলার মাদুলিখানা। এক আলোক রোশনাই সেখান থেকে ছিটকে গিয়ে যেন প্রতি মুহূর্তে আঘাত করেছে মাটিতে পড়ে থাকা ওই নেকড়ে মানবকে। মাটিতে বসে পড়ে বিজয়। তার চেতনা হারাতে বসেছে। একবার করে ঘুরে তাকায় সে। ঘটনার বিভীষিকায় রাজু কবেই মাটিতে পড়ে জ্ঞান হারিয়েছে। অন্তত দৈবিক কোনো শক্তির কাছে নতি স্বীকার করে রণভঙ্গ দিয়েছে নেকড়ে মানব। রাজু! মাটিতে মুখ থুবড়ে পড়ে
জ্ঞান হারায় বিজয়। বিজয়, বিজয়! আস্তে আস্তে চোখ খোলে বিজয়। তার সামনে ঝুঁকে পড়েছে রাজু আর রাজুর মা। বিজয় ধড়মড় করে উঠে বসে, চিনতে পারে এটা রাজুর বাবার ঘর। পাশেই খাটিয়ায় বসে রাজুর বাবা। ভদ্রলোকের শরীর সেরে উঠেছে। বিজয় জানতে পারে পুরো একটা দিন সে অচৈতন্য অবস্থায় ছিল। সেদিন রাতেই গ্রাম শুদ্ধ লোক গিয়ে তাদের অচেতন দেহ উদ্ধার করে পথের মধ্যে থেকে। পরে ডাক্তারকেও খবর দেওয়া হয়। চিকিৎসা হয় রাজুর বাবার। ঈশ্বরের কৃপায় উনিও সেরে ওঠেন। সবটাই ওনার কৃপা, না হলে রাজু বা বিজয় কেউই হয়তো। বিজয়ের হাতে একটা জিনিস তুলে দেয় রাজু, সেই মাদুলিখানা। বিজয়, এ মাদুলি স্বয়ং ঈশ্বরের দান। এর ক্ষমতা আমি দেখেছি। ধন্য বিজয়, তুই ধন্য। বিজয় কি বলবে বুঝতে পারে না। তার মনে এখন গতানুগতিক বিশ্বাসের স্তম্ভটা অনেকটাই ভেঙে গিয়েছে। অলৌকিক যে কত কিছু হয় তা আজ মানতে কোনো বাধা নেই। মাদুলিটা হাতি নিয়ে দেখে বিজয়। আজ সে প্রথম মাদুলিটা ভালো করে দেখছে। ঘৃণার চোখে নয়, একটা অপার ভক্তি আর শ্রদ্ধার চোখে। মাদুলিটা দুটো আলাদা অংশ দিয়ে তৈরি, একটা ঢাকনা দিয়ে আটকানো। ওই মাদুলি তোমায় কে দিয়েছিল বিজয়? জিজ্ঞেস করলেন রাজুর বাবা। বিজয় সেটা গলায় ঝুলিয়ে নিয়ে জবাব দেয়, আমার মায়ের প্রপিতামহ স্বর্গীয় নারায়ণ ভট্টাচার্য। নারায়ণ ভট্টাচার্য ওরফে নারায়ণ মাস্টার। তিনি কি অত বছর আগেও বুঝতে পেরেছিলেন আজকের এই বিপদের আভাস? সেই জন্যই কি এই ব্যবস্থা তিনি করে গিয়েছেন? তবে নেকড়ে মানব শেষ হয়নি। শয়তান এত সহজে শেষ হয় না। সে আবার ফিরে আসবে, নিজের ক্ষমতা শতগুণ বৃদ্ধি করে। কিসের প্রতিশোধ নেবে সে? বিজয়কে সবটা জানতেই হবে। অনেক কাজ বাকি, অনেক। মাদুলির রহস্যটাও বিজয়কে ভাবিয়ে তুলেছে। কিসের শক্তি রয়েছে এতে সেটা খুলে দেখেছে বিজয়। ভেতরে একটা লাল কাগজে কেবল কালো অক্ষরে লেখা একটা ছড়া। লাল জলেতে ভিজা কাপড়, পূর্ণ হস্তে দান, অন্য সুরের বন্য ছড়ায়, জাগরে শক্ত প্রাণ, কালা দিনের আলাদিন আর রক্ত জবার ডালি, যা কইব তা তোর কম্ম, পিশাচ ডাঙ্গুলি। ডাঙ্গুলি? কে এই ডাঙ্গুলি? তার রক্ষাকর্তা নাকি